নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা স্বামী নিত্য মুক্তানন্দের লেখনী থেকে পাঠ করে শোনাব। একবার এক বিদেশিনী মঠে এসেছেন, অতিথি ভবনে আছেন। একদিন আমাকে বললেন পূজনীয় মহারাজের সঙ্গে একান্তে দেখা করতে চান। আমরা তাকে দেখা করতে দিলাম, কিন্তু তিনি আর বেরিয়ে আসছেন না। অনেক করে বলার পরে বেরিয়ে এলেন এবং বাইরে এসে কাঁদতে লাগলেন। আমি কান্নার কারণ জিজ্ঞাসা করে জানলাম সেই দিনই তিনি চলে যাবেন এবং আগে কেন দেখা করতে আসেননি এই ভেবে কাঁদছেন। এই অল্প সময়ের মধ্যেই তিনি এমন কিছু মহারাজের কাছ থেকে পেয়েছিলেন বা মহারাজের মধ্যে দেখেছিলেন যা এতদিন মঠে থেকে পাননি। ভক্তটি আরও একবার মহারাজের সঙ্গে দেখা করার জন্য অনুমতি চাইলে আমরা তাকে দেখা করতে দিই। এবার ভক্তটি মহারাজের কাছেও নিজেকে সামলে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েন। মহারাজ অনেক করে তাকে শান্ত করেন। যাওয়ার সময় ভক্তটি বলে গেলেন, টুডে আই হ্যাভ গট আ গ্রেট ট্রেজার ইন মাই হার্ট অ্যান্ড সোল দ্যাট উইল কনস্ট্যান্টলি হেল্প মি টু প্রসিড টুয়ার্ডস মাই গোল অফ লাইফ ইন দ্য মিডেস্ট অফ অল মিজারি। তিনি মহারাজের মধ্যে কি দেখেছিলেন আর কি পেয়েছিলেন তা তিনিই জানেন। এরকম কত ঘটনা ঘটে গেছে। একজন ভক্ত মহারাজের জন্য রান্না করে আনত। একদিন যে কোনো কারণেই হোক আসতে দেরি হচ্ছে, ওদিকে মহারাজের খাবার সময় হয়ে গেছে। সেবক মহারাজ সব প্রস্তুত করে মহারাজকে খাওয়ার জন্য ডাকলে মহারাজ জিজ্ঞাসা করলেন, অমুক এসেছে? সেবক মহারাজ বললেন, না। মহারাজ ভক্তের আসার অপেক্ষায় বসে রইলেন না খেয়ে। ওই সময় মহারাজ খিদে সহ্য করতে পারতেন না, বাচ্চাদের মতো আচরণ করতেন। মহারাজের কোনো নেশার অভ্যেস ছিল না। একবার এক গুজরাটি ভক্ত তাকে জোর করে পান খাইয়েছিলেন। পান কীরকম লাগছে জিজ্ঞাসা করায় মহারাজ বলেছিলেন, আই ফেল্ট লাইক আ গোট। নূতন সেবক নিয়োগের সময় জিজ্ঞাসা করতেন কোনো নেশার অভ্যাস আছে কি না। এই বিষয়ে আমাকেও একদিন জিজ্ঞাসা করেছিলেন। মহারাজ স্বভাবত কোমল প্রকৃতির হলেও প্রয়োজনে কঠোর হতে পারতেন। সেই কঠোরতার বহিঃপ্রকাশ কিন্তু রূঢ় ছিল না। আমাদের মতো চিৎকার চেঁচামেচি করতেন না। একটু গম্ভীর হলেই আমরা ভয় পেয়ে যেতাম। তাঁর জীবন ছিল কঠোর নিয়মানুবর্তিতায় বাঁধা। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া পর্যন্ত এক সুরে বাঁধা ছিল। এই নিয়মানুবর্তিতা জীবনের শেষ দিন পর্যন্ত তিনি পালন করে গেছেন। কোথাও যেতে হলে যে সময় বলে দিতাম ঠিক তখনই তৈরি হয়ে থাকতেন। আমাদের বরং দেরি হতো, মহারাজ কিন্তু যথাকালে তৈরি হয়ে নিতেন। এমনকি আমাদের তাড়া দিতেন দেরি হচ্ছে বলে। কখনো কখনো অস্থির হয়ে পড়তেন। পরে বুঝেছিলাম মনে একটা সংকল্প ঠিক হলে এবং তা সম্পূর্ণ না হলে একটা অস্বস্তি হতে শুরু করে। মহারাজেরও তাই হতো। শেষের দিকে ডাক্তারদের নির্দেশে অনেক কিছু তাকে নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে হতো। সেই জন্য মাঝে মাঝে দুঃখ করতেন। তবুও নিত্য সাধন ভজন শাস্ত্রপাঠ ও আলোচনা নির্দিষ্ট সময়ে করতেন। কেউ শাস্ত্রের কোনো বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করলে খুশি হতেন। কখনো কখনো শাস্ত্র থেকে কোনো শ্লোক নিজে নিজেই আবৃত্তি করতেন। কথা প্রসঙ্গেও অনেক শ্লোক আবৃত্তি করতেন। সকালে মঠের সাধু ব্রহ্মচারীরা মহারাজকে প্রণাম করতে আসতেন। তখন নানা প্রসঙ্গ নিয়ে কথা হতো।
কখনো মহারাজ সাধুদের প্রশ্ন করতে বলতেন। কত প্রশ্ন রোজ রোজ হবে? আমাদের যোগ্যতাই বা কতটুকু যে তাকে প্রশ্ন করব? ঠাকুরের সন্তানদের তিথি পুজোর দিন তাঁদের জীবন নিয়ে আলোচনা করতেন। যাদের সঙ্ঘ করেছিলেন তাদের নানা স্মৃতি মহারাজ তখন বলতেন। মহারাজই ছিলেন মঠের প্রাচীন ধারার শেষ সাক্ষী। প্রায় 10 জন শ্রীরামকৃষ্ণ পার্ষদদের তিনি সঙ্ঘ করেছেন। তাঁদের কারো কারো সেবাও করেছেন। ছোট বয়স থেকেই এই ভাবধারায় জীবন অতিবাহিত হয়েছিল বলে মহারাজের জীবনধারাও ছিল তাঁদেরই মতো অদ্ভুত, যা সকলকে চমৎকৃত করত। কত খুঁটিনাটি বিষয় মহারাজ জানতেন। সেই সব পুরনো দিনের ঘটনা অনর্গল বলে যেতেন। তিনি কথামৃতের অনেক টিপিক্যাল শব্দের অর্থও জানতেন। তাই পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ ওই সব বিষয় বুঝতে না পারলে স্বামী ভূতেশানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করতেন। তিনি মহারাজকে ডিকশনারি বলতেন। মহারাজের শাস্ত্রজ্ঞান ছিল অসাধারণ। সহজ করে শাস্ত্রের মর্মার্থ সাধারণকে বুঝিয়ে দেওয়ার অদ্ভুত ক্ষমতা ছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজের। প্রথম দিকে যখন মঠে ব্রহ্মচারী ছিলেন, সেখানে শাস্ত্র শিক্ষার ক্লাসে কি পড়ানো হলো তা পরম পূজনীয় মহাপুরুষ মহারাজকে শোনাতে হতো। পূজনীয় স্বামী ওঙ্কারানন্দজি মহারাজ এই কাজটি করতেন। কোনো কারণে তিনি অনুপস্থিত থাকলে মহারাজকে এই কাজটি করতে হতো। স্মরণ শক্তিও ছিল স্বামী ভূতেশানন্দজি মহারাজের অসাধারণ। 97 বছর বয়সেও তাঁর স্মৃতিশক্তি ছিল অটুট। এইসবই হয়তো অখণ্ড ব্রহ্মচর্যের ফল। একটি ঘটনা এই প্রসঙ্গে মনে পড়ছে। মহারাজের বাইপাস সার্জারি হবে বম্বের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখানে পৌঁছে মহারাজকে ভর্তি করাতে দুপুর প্রায় 2টো হয়ে যায়। সব মিটে গেলে আমরা খাওয়া দাওয়া করতে অন্যত্র চলে যাই। ঠিক ওই সময়ে সদল বলে ডাক্তার ফারুক উডাদিয়া মহারাজকে দেখতে আসেন। তিনি মহারাজকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করেন। মহারাজ তার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন। হতাশ হয়ে ডাক্তারবাবু চলে যান এবং মনে মনে হয়তো ভাবেন সাধু সন্তদের ভাব বোঝা বড়ই কঠিন। পরদিন সকালে আমরা সকলে আছি। ডাক্তারবাবুও রাউন্ডে এসছেন। ডাক্তারবাবুকে দেখেই স্বামী ভূতেশানন্দজি মহারাজ গুড মর্নিং বলে আপ্যায়ন করেন এবং বলেন, দেখুন, কাল আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিইনি, কারণ আমার কলকাতার ডাক্তাররা তখন ছিলেন না। তাতে আমি হয়তো ভুল ইনফরমেশন দিয়ে ফেলতাম। এখন আপনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি বলে গতকালের প্রশ্নের যথাযথ উত্তর দিতে লাগলেন। তাতে ডাক্তার উডায়ডিয়া খুব আশ্চর্যান্বিত হয়ে বলেছিলেন, এত সুন্দর স্মরণশক্তি খুব কম লোকেরই হয়। গড গিফটেড মেমোরি। এনাদের খুব সাবধানে চিকিৎসা করা উচিত। একথা তিনি অনেককেই বলেছিলেন। হি ইজ এ রেয়ার পার্সোনালিটি। উই শুড হ্যাভ টু প্রসেস ফর হিজ অপারেশন very carefully. Wonderful is his memory. Very rare, very rare. আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু ঘটনা শোনাবো। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।